আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন 17,000 সদস্য নিয়োগের কথাও জানান তিনি। নাজমুল হুদার রিপোর্ট। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার সেই সময় ধরে এখন থেকেই প্রাতিষ্ঠানিক কাঠামোগত সব প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। নির্বাচনের অগ্রগতি নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্যকে প্রশিক্ষিত করা হবে। প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। বিগত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া সহ প্রশাসনে ব্যাপক রদবদলের কথাও জানান শফিকুল আলম। নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিওনো এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে, এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রতিদিন ট্রেনিং হবে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে। আসন্ন নির্বাচনে 18 থেকে 33 বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা ও আলাদা বুথ করার ব্যাপারেও ভাবা হচ্ছে বলে জানান প্রেস সচিব। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। সব নয়, বড় রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই কিংবা জাতীয় সনদ তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন রাজনীতি বিশ্লেষকরা। বলছেন, পরস্পরকে দোষারোপ না করে ডেডলাইন দিয়ে আলোচনা দ্রুত সমাপ্ত করতে হবে। মৌলিক 8-10টি গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হলেই ট্র্যাকে ওঠা সম্ভব বলেও মনে করেন তারা। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ চলমান। প্রধানমন্ত্রীর ক্ষমতার সময়সীমা, সংবিধানের 70 অনুচ্ছেদ, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে এরই মধ্যে একমত সব রাজনৈতিক দল। 4টি কমিশনের মোট 587 প্রস্তাবের মধ্যে 436টিতে একমত হয়ে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সংসদের উচ্চকক্ষ গঠন, সাংবিধানিক পদে নিয়োগ কমিটি ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতভিন্নতা আলোচনার দীর্ঘসূত্রতা তৈরি করছে। তাই বড় দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছার উপর গুরুত্ব দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। বলেছেন, দ্রুত জাতীয় কিংবা জুলাই সনদ তৈরিতে এর বিকল্প নেই। আপনি যে প্রত্যেকটা টালি মার্ক দিচ্ছেন, এটাই প্রবলেম। এখন 100টা পলিটিক্যাল পার্টির মধ্যে তো 100টা পার্টিরই সমান ওয়েট না জাতীয়ভাবে, যে কারণে ঐক্যমত্যটা এগোনো যাচ্ছে না। যদি 100টা পার্টির সমান ওয়েট হতো তাহলে আপনি 100টা টালি দিতে হতো, 100টা টিক চিহ্ন দিলে হতো, কিন্তু এটা হচ্ছে না। আপনাকে করা দরকার ছিল ওয়েটটা। কার কথাটা ওয়েট, মেজর স্টেক হোল্ডারদের সাথে কথা বলে শেষ করলে ভালো ছিল। এত সময় যদি অপেক্ষা করা হয় তাহলে দেখা যায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তো সেই কারণে যে মেজর যে বিষয়গুলো রয়েছে সংস্কারের, সেগুলোতে ঐক্যমত সৃষ্টি করা দরকার, এবং মেজর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মতামতের উপর ভিত্তি করে ঐক্যমত সৃষ্টি করা যেতে পারে। পারস্পরিক দোষারোপ নয়, মতভিন্নতা কাটাতে আলোচনার ডেডলাইন প্রয়োজন বলে মনে করেন তারা। মৌলিক গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে একমত হলেই ফলাফল ইতিবাচক হবে বলে মত তাদের। রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের নীতি এবং আদর্শ রয়েছে, এবং তারা তাদের সুবিধাজনক অবস্থান দেখেই তারা তাদের বক্তব্য দিবে। সব দলের ঐক্যমত সৃষ্টি করা সংস্কারের ক্ষেত্রে এটা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই কঠিন। মেজর 8টা-9টা ইস্যুতে ঐক্যমত হলেই আমরা মোটামুটি ট্র্যাকে উঠে যেতাম। জাতীয় অনৈক্যের জন্য প্রধান দায়ী হলো ব্লেমিংটা। ও করছে না, আমি করছি না, সে করছে না, ও করছে না। এই ব্লেমিং থেকে বের হয়ে আসতে হবে। আমি ঐক্যমত্য কমিশনকে ব্লেম দিতে চাই না, রাজনৈতিক দলগুলোকে দিতে চাই না। আমি মনে করি ওনারা পারস্পরিকভাবে আন্তরিক, দলগত অবস্থানের কারণে তাদের মধ্যে ভিন্নতা আছে,
কিন্তু এই ভিন্নতা কাটিয়ে উঠে একটা জায়গায় ডেডলাইন দিয়ে দিতে হবে সবাইকে, ঐক্যমত্য কমিশনকে, যে ঠিক আছে আগামী 20 তারিখের মধ্যে কমপ্লিট। সংস্কার আলোচনায় গ্রহণযোগ্য ইস্যুতে কারো দ্বিমত পোষণ করা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মনে করেন তারা। রাজনৈতিক দলগুলোকে বসার ক্ষেত্রে খান আলামিন, RTV, ঢাকা। জুলাই গণহত্যায় শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণ নির্বাচন চায়, তাই বিএনপিও নির্বাচন চায়। যারা নির্বাচন পেছানোর পক্ষে তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে দীর্ঘদিন যাবৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল কুদ্দুসের চিকিৎসার খোঁজখবর নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছে তাদেরও শাস্তি হওয়া উচিত। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এরপর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে কণ্ঠশিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান তিনি। সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের পাশে দাঁড়ালো বিএনপি। রাঙামাটিতে ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মাকে তারেক রহমানের নির্দেশে দেখতে গিয়ে চিকিৎসার জন্য তাৎক্ষণিক 2 লাখ টাকা তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমান ও বিএনপি সবসময় ঋতুপর্ণার পরিবারের পাশে থাকবে বলেও জানান রিজভী। রাঙামাটি থেকে পাঠানো ইয়াসিন রানা সোহেলের রিপোর্ট জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। এএফসি বাছাইয়ে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করা ম্যাচে একাই 2 গোল করে দেশকে আনন্দে ভাসান ঋতুপর্ণা চাকমা। অথচ সেই আনন্দে গা ভাসানোর সুযোগ নেই ঋতুপর্ণারই, কেননা তার মাঝে লড়ছেন ক্যান্সারের সাথে। গণমাধ্যমে তার মায়ের সে অসুস্থতার খবর ঋতুপর্ণা জানানোর পর তা পৌঁছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছেও। দ্রুতই ঋতুপর্ণার অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নির্দেশ দেন তিনি। আর দলীয় প্রধানের সে নির্দেশনাতেই রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম গ্রাম মগাছড়ি ছুটে যান রিজভী। ঋতুপর্ণার মাকে সাহস দেন ব্রেস্ট ক্যান্সারের বিপক্ষে কঠিন এই লড়াইয়ে। আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে, এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। কোনো রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়নমূলক এবং সমাজ সেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে না। এ সময় ঋতুপর্ণার মায়ের হাতে আমরা বিএনপি ও জেলা বিএনপির পক্ষ থেকে মোট 2 লাখ টাকা তুলে দেওয়া হয়। পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতুপর্ণার মাও। মাঠের যুদ্ধে দেশকে প্রতিনিধিত্ব করা ঋতুপর্ণার মায়ের ক্যান্সার তাড়ানোর যুদ্ধে কেমোথেরাপি দিতে প্রতি মাসে বিএনপির পক্ষ থেকে 30,000 করে টাকা দেওয়া হবে বলেও জানান রিজভী। আতিকুল ইসলাম শাকিল, RTV। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ড ফাঁস করেছে ব্রিটিশ গণমাধ্যম BBC। সেখানে হাসিনাকে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দিতে শোনা যায়। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলিতে কমপক্ষে 52 জন নিহত হয় বলে উঠে আসে BBC আইয়ের একটি অনুসন্ধানে। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ পুলিশের সহিংসতার একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই হত্যাকাণ্ড যেদিন ঘটে সেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ৩৬ দিন বিক্ষোভের মুখে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঠেকাতে গেল বছরের ১৮ জুলাই শেখ হাসিনা একজন অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিক্ষোভকারীদের গুলির নির্দেশনা দিতে শোনা যায়। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামা নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। গণমাধ্যমটির অনুসন্ধানে উঠে আসে ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে বিক্ষোভকারীদের দমাতে ৩০ মিনিটের বেশি সময় গুলি করে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ। জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানান খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু ও শেষ হয়, তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য ও বিবরণ উঠে আসে যা আগে সামনে আসেনি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একটি মানবতা বিরোধী খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ নিয়ে ঝিনাইদহে এ মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে বিএসএফ পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে। বিএসএফের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। নবম দিনে প্রথমে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে সন্ধ্যায় ঝিনাইদহের পায়রা চত্বরে সমাবেশ করে দলটি। সীমান্ত হত্যা না নামানো হয়, এই বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন। ফলে অবিলম্বে ভারত সরকারকে বলবো, সীমান্ত রক্ষা বাহিনীর মনস্তত্ত্ব পরিবর্তন করুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাসকর্মা হামদর্চি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে ভুটানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ডক্টর ইউনুস তাকে দায়িত্ব পালনের সময় পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। পাশাপাশি ভুটানের জন্য বাংলাদেশের সব অবকাঠামোগত সুযোগ সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা দুই দেশের সংস্কৃতি, অভিজ্ঞতা অর্জন এবং পারস্পরিক বন্ধন জোরদারের আহ্বান জানান। 3 দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 3 নদীর 15টি স্থানে ভাঙনে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলীয় বিভিন্ন জেলা। আবহাওয়া অফিস বলছে, আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। নদীসমূহে 1 নম্বর ও বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত আছে। আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর 15টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 3 দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে বাড়িঘর, গবাদি পশু, মাছের ঘের, রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে। ঘরবন্দি হয়েছে কয়েক লাখ মানুষ। বুধবার মধ্যরাত থেকে লাগাতার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা শহরের বিভিন্ন এলাকা। ঘরের ভেতর প্রবেশ করছে নোংরা পানি। বরিশালে গেল 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতভর বৃষ্টিতে নগরীর বেশ কয়েকটি সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। ফেনী শহরে সর্বোচ্চ 399 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি।
আমরা ধারণা করতেছি যে সামনে বৃষ্টিপাতের প্রবণতাটা ক্রমান্বয়ে কমে আসবে। নোয়াখালীতে টানা বৃষ্টিতে জেলা সদর সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার বেশিরভাগ সড়ক ডুবে গেছে। এছাড়াও জলাবদ্ধতা দেখা দিয়েছে লক্ষ্মীপুর, মাদারীপুর, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলায়। সাকিব আল হাসান, RTV। কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট এলাকায় মৃতদেহটি ভেসে আসে বলে জানান সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান গনি। আসিফ বগুড়া সদরের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বগুড়ার অরিত্র হাসান। এর আগে নিখোঁজের পর সৈকতে ভেসে আসে শিক্ষার্থী KM সাদমান রহমানের মরদেহ। তারা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬৬তম আসরে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও পর্যবেক্ষক বায়েজিদ ভূঁইয়া ৬ প্রতিযোগীকে সঙ্গে নিয়ে আগামী ১২ জুলাই মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। ১৪ জুলাই অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে উদ্বোধনী পর্বের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হবে, শেষ হবে ১৯ জুলাই। এতে শতাধিক দেশের মোট ৬০০ প্রতিযোগী অংশ নেবেন। শিরোপা ধরে রাখার লক্ষ্যেই ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। AFC এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ দলের বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে শক্তিশালী স্কোয়াড পিটার বাটলারের। এদিকে এশিয়ান কাপের আগে হাতে থাকা ৭ মাস সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি সেরে নিতে পরিকল্পনা সাজাচ্ছে টিম বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। আজ উপস্থিত আছে 11 জুলাই বসুন্ধরা কিংস এরেনায় বসবে এবারের সাফ নারী অনূর্ধ্ব 20-এর আসর। এর আগে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন। AFC এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্বে জায়গা পাকা করে দেশে ফেরা দলটার বেশ কয়েকজন ফুটবলার আছেন এই দলে। তবে এশিয়ার মঞ্চে শক্তিশালী দলগুলোর বিপক্ষে দারুণ পারফর্ম করা দলটা অবশ্য সাফের প্রতিযোগিতায় এসে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। ঘরের মাঠে প্রত্যাশা পূরণে আশাবাদী কোচ ও অধিনায়ক। আমাদের কম্বিনেশন ভালোই, আর আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচই জেতার। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যাদের সাথে 2বার করে খেলা হবে, আমরা চাইবো প্রত্যেকটা ম্যাচই উইন করতে, যেহেতু পয়েন্টে যারা এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন। এশিয়ান লেভেলের ফুটবল ও সাফ ফুটবলের মধ্যে পার্থক্য থাকলেও আমরা এই টুর্নামেন্টকে খুবই সিরিয়াসলি নিচ্ছি। এখান থেকেও আমরা দারুণ সব ফুটবলার পাবো। এশিয়ান কাপে আমাদের ভালো করতে হলে প্রস্তুতি ও শক্তিশালী দল গঠনের বিকল্প নেই। এদিকে এশিয়ান কাপের মূল পর্বের আগে হাতে থাকা সময়ের পূর্ণ প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ। তাই তো ফুটবলারদের প্রস্তুতি ও ফিফা ফ্রেন্ডলির জন্য দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলগুলোর সঙ্গে ম্যাচ খেলার কথা জানান বাফুফের নারী উইং প্রধান। আমরা এশিয়া কাপ ফাইনাল যে রাউন্ডটা আমরা খেলবো অস্ট্রেলিয়াতে, সেটার জন্য আমাদের সাউথ এশিয়ায় কোনো প্র্যাকটিস ম্যাচ আমরা খেলতে চাই না, ঠিক আছে? আমরা সেটার জন্য অনেক স্ট্রং টিম, জাপান, কোরিয়া, চায়না, এই লেভেলের টিমের সাথে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই। বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের আসর। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।